সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, প্রতি পর্বের মতোই আমাদের এই পর্বেরও বিষয় চোখ। চোখ মানুষের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখ শুধু দেখবার যন্ত্রই নয়, চোখ আমাদের অনুভূতির জানালাও বটে। আমরা আজকে প্রিয় দর্শক চোখের বিভিন্ন অসুখ এবং তার চিকিৎসা নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশেষজ্ঞ অতিথি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর কামরুল হাসান খান। আমি স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, ডক্টর কামরুল হাসান খান তিনি একজন গ্লুকোমা এবং রিফ্র্যাক্টিভ সার্জারির বিশেষজ্ঞ এবং বর্তমানে অ্যারিস্টো আই হসপিটালের সিইও হিসেবে কাজ করছেন। স্যার, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি দীর্ঘ অভিজ্ঞতা, বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সামরিক বাহিনীতে কাজ করেছেন, এখন একটি বেসরকারি হাসপাতাল এবং এটি একটি বেশ প্রমিজিং একটি আই হসপিটাল, সেখানে আপনি সিইও হিসেবে কাজ করছেন। আপনার এই দীর্ঘ অভিজ্ঞতায় আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের বেসরকারি যে চোখের হাসপাতালগুলো আছে তারা কিভাবে আমাদেরকে সেবা দিতে পারছে, কি কি ধরনের চিকিৎসা এখানে ধন্যবাদ প্রোভাইড করছে? আমি আসলে দীর্ঘদিন আমার কর্মজীবন শুরু থেকেই সামরিক বাহিনীতে ছিলাম এবং একজন মেডিকেল অফিসার হিসাবে শুরু করি এবং তারপরে যখন আমি চক্ষু বিশেষজ্ঞ হই সেই থেকে চক্ষু বিশেষজ্ঞ হিসাবে অলমোস্ট বাংলাদেশের সবগুলি ক্যান্টনমেন্টেই আমার কাজ করার সুযোগ হয়েছে। কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, আপনারা যেটা সিএমএইচ নামে চেনেন, ওই হসপিটালগুলিতে কাজ করেছি এবং সর্বশেষ আমাদের যে অ্যাপেক্স ইনস্টিটিউট কম্বাইন্ড মিলিটারি হসপিটাল ঢাকা বা সিএমএইচ ঢাকা, ওইটার আমি বিভাগীয় প্রধান হিসাবে প্রায় 6 বছর কাজ করেছি। তো আমাদের যেহেতু কাজের ধরনটা, ডক্টরদের পেশার ধরনটা একটু অন্যরকম, যে আমি যদিও সামরিক বাহিনীতে কাজ করেছি কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতাম। সেই প্রাইভেট প্র্যাকটিসের একটা বড় অংশই কিন্তু বেসরকারি হসপিটালে, কারণ আমি তো আমার কর্মস্থল হচ্ছে সিএমএইচ, কিন্তু প্রাইভেট প্র্যাকটিসটা করছি আমরা বেসরকারি হসপিটালে। তো অ্যাজ এ হোল সরকারি এবং বেসরকারি দুই দিক থেকেই বাংলাদেশের পার্টিকুলারলি চক্ষু চিকিৎসার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ধারাবাহিকতা আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন যে চক্ষু চিকিৎসার যতগুলি সাবস্পেশালিটি আছে, আমরা সাধারণভাবে রোগীরা একজন চোখের ডাক্তার নামেই আমাদেরকে চেনে, কিন্তু এর অনেকগুলি সাবস্পেশালিটি আছে এবং যেমন গ্লুকোমা, রেটিনা, রিফ্র্যাক্টিভ সার্জারি, ওকুলোপ্লাস্টি, তারপরে আপনার নিউরো অপথলমোলজি, ইভিয়া, এরকম অনেকগুলি, লেজার। সো এই সবগুলি সাবস্পেশালিটিতেই বর্তমানে সরকারিভাবে এবং বেসরকারিভাবে বিশ্বমানের চিকিৎসা এই মুহূর্তে বিদ্যমান এবং এটা শুধুমাত্র আমি বলছি সেজন্যই নয়, এই সাবস্পেশালিটির যতগুলি ইন্টারন্যাশনাল সোসাইটি আছে, সেটা এশিয়া প্যাসিফিক বলেন, সার্ক বলেন, ইভেন ওয়ার্ল্ড লেভেলের, আপনি প্রতি বছরে শুনলে খুশি হবেন, প্রতি বছরে এই সোসাইটিগুলির যতগুলি ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় সেখানে আমাদের একটা বাল্ক অ্যামাউন্টের পার্টিসিপেশন থাকে এবং শুধু পার্টিসিপেশনই না, ওখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ ওখানে আমাদের বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন হয়। ইভেন আমাদের কোনো সার্জন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে চেয়ারও করেন, বিভিন্ন সেমিনার সেশনগুলিতে চেয়ার করেন এবং লাইভ সার্জারিতেও পর্যন্ত পার্টিসিপেট করেন। স্যার, আপনি ওই লেজার কথাটা উচ্চারণ করেছেন, আমি একটু সরাসরি প্রশ্নে যেতে চাই। সেটা হচ্ছে যে লেজার সার্জারি আসলে কি, মানে চোখের লেজার সার্জারি আসলে কেমন বা কিভাবে করে এটাকে? আচ্ছা, চোখের লেজার সার্জারির এখন যে চোখের আমি একটু আগে যে সাবস্পেশালিটিগুলোর কথা বললাম, এই সাবস্পেশালিটির মোর অরলেস প্রত্যেকটা সাবস্পেশালিটিতেই এখন লেজার কার্যকর আছে। তার মধ্যে যেমন গ্লুকোমার জন্য লেজার আছে, কয়েক ধরনের লেজার আছে, রেটিনার জন্য লেজার আছে, ইভেন আমরা সবচেয়ে কমন যে ক্যাটারাক্ট সার্জারি, এই ক্যাটারাক্ট সার্জারিও এখন লেজার দিয়ে করা হয়। আর রিসেন্ট যেটা ডেভেলপমেন্ট, রিসেন্ট বলবো না, আমরাও যেমন আমি 2006 থেকে লেজার ট্রিটমেন্ট প্র্যাকটিস করি, ল্যাসিক নামে যেটা আপনারা বেশি পরিচিত, চোখের পাওয়ার কারেকশন করার জন্য, অর্থাৎ যে আমাদের যে একটা বাল্ক অ্যামাউন্টের ইয়াংস্টার বলেন বা সিনিয়র বলেন, যে লেভেলেরই বলেন, চশমা দিয়ে যারা চলছেন তাদের প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ড যে চশমা দিয়ে এবং চশমা ছাড়া, এর মধ্যে একটা বড় ধরনের ব্যবধান আছে।
আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই, কেউ একজন ভালো খেলোয়াড়, জি উনি যদি একজন বেশি পাওয়ারের চশমা পরেন, তাহলে অটোমেটিক্যালি ওনার পারফরমেন্স কমে যায়। তখন উনি কি করেন, চশমার পরিবর্তে হয়তো কন্টাক্ট লেন্স পরেন বা কিছু। এই ধরনের পারফর্মার যারা, সেটা প্লেয়ার হতে পারে, স্টেজ পারফর্মার হতে পারে, সে বিশেষ করে যেই পারফরমেন্সগুলিতে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালের কন্ট্যাক্ট হওয়ার চান্স থাকে, জি সেইগুলিতে যদি এই চশমার পরিবর্তে এমন কোনো পদ্ধতি আবিষ্কার করা যায় যে উনি এই চশমা থেকে মুক্ত হতে পারেন, সেইটাই এই লেজার ট্রিটমেন্ট দিয়ে এখন কারেকশন করা যায়। প্রথমে আমাদের ল্যাসিক চালু হয়েছে, এটা আমি পার্টিকুলারলি 2006 থেকে প্র্যাকটিস করি। তারপরে ল্যাসিকের আরেকটা অ্যাডভান্স টেকনোলজি, যেটাকে আমরা স্মাইল বলি, জি। স্মাইলটা অবশ্য একটা ব্র্যান্ড নেম, বেসিক্যালি এটার নাম হচ্ছে কেলেক্স, এটা আমরা একটু পরে ডিসকাস করব। এরপরে এখন সর্বশেষ যে প্রযুক্তিটা আসছে সেটা হচ্ছে প্রেস বিয়ন্ড বলি, অর্থাৎ যাদের বয়স্ক মানুষ, তাদের কাছের চশমা, কাছের জন্য তাদের চশমা লাগে, তারাও এখন ইচ্ছা করলে লেজার দিয়ে এই চশমার পাওয়ার কারেকশন করতে পারে। অনেক ধন্যবাদ স্যার। তাহলে রিফ্রেক্টিভ সার্জারি বলতে কি আমরা ওই যে চশমার পাওয়ার কারেকশন করছেন যে সার্জারি দিয়ে, সেটা কি আমরা কি বুঝি? হ্যাঁ, রিফ্র্যাক্টিভ সার্জারি প্রধানত আমরা চশমার কারেকশনের কথা বলি, কিন্তু এই যে আমরা যে ক্যাটারাক্ট সার্জারি করছি, সবচেয়ে বেশি বহুল প্রচলিত যে ছানি অপারেশন, জি। এটাও কিন্তু এক ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে চোখের ভিতরে একটা লেন্স আছে, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তাআলা দেয়া একটা লেন্স আছে। ওই লেন্সটা কিন্তু জন্মের পর থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, স্বচ্ছ থাকে। ওটাই একটা নির্দিষ্ট বয়সের পরে একটু ঘোলা হয়ে যায়, একটু অস্বচ্ছ হয়ে যায়। সেই অস্বচ্ছতাকেই আমরা বলি ছানি। এই ছানি পড়াটা যখন হয়, এই ছানিটা আমরা রিমুভ করে ওখানে একটা কৃত্রিম লেন্স দিই। তো আপনার চোখে এই লেন্সটা রিমুভ করার পরে আপনি যেন চশমা ছাড়া দেখতে পারেন, সেই পরিমাণের একটা লেন্স ওখানে দেয়া হবে। এবং সেটা ইনিশিয়ালি ছিল মনোফোকাল লেন্স, যে মনোফোকাল লেন্স মানে আপনি দূরে ভালো দেখবেন, কিন্তু আপনি একজন বয়স্ক মানুষ হিসাবে কাছে দেখার জন্য আপনাকে চশমা লাগবে। কিন্তু এই জিনিসটাও এখন চেঞ্জ হয়ে গেছে, যে এখানে এখন ইচ্ছা করলে আপনি চাইলে দূরে এবং কাছে দুটোই কারেকশন করতে পারেন, যেটাকে বলে আমরা মাল্টিফোকাল লেন্স বা এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস লেন্স। অর্থাৎ যেহেতু এটাতেও রিফ্র্যাকশন কারেকশন হচ্ছে, সো আলটিমেটলি এখন এই ক্যাটারাক্ট সার্জারিটাও কিন্তু ওয়ান অফ দ্য রিফ্র্যাক্টিভ সার্জারি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কে মোটামুটি আমার মনে হয় আমাদের দর্শকরা খুব সহজ ভাষায় আপনার কথায় বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমাদের টিভি স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এবং আপনি এই নাম্বারে ফোন করে আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আপনার মনের প্রশ্নটি করতে পারেন আমাদের সংশ্লিষ্ট বিষয়ে, এবং আমরা চেষ্টা করব আপনাকে সেই প্রশ্নের উত্তরটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, আমি আবার আপনার কাছে যাই। সেটা হচ্ছে যে আমরা তো খুব সহজ ভাষায় বুঝতে পারলাম যে রিফ্র্যাক্টিভ সার্জারি কি। আপনি যেখানে কাজ করছেন সেখানে এই রিফ্র্যাক্টিভ সার্জারির যে বিভিন্ন ধরনের কথা বলেন, সেগুলো সবগুলো কি সুবিধা পাওয়া যায়? আমি যেখানে এই মুহূর্তে কাজ করছি, অ্যারিস্টো আই হসপিটাল, এইটা এই 25শে সেপ্টেম্বর 2025, অর্থাৎ গত বছরের সেপ্টেম্বর মাসে চালু হয়েছে। এবং এটা ডে 1 থেকে রিফ্র্যাক্টিভ সার্জারির যতগুলি মডিউল, সবগুলি মডিউল আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। এবং সর্বশেষ আমি যেটা বলেছি, যেটা হচ্ছে প্রেস বিয়ন্ড, অর্থাৎ নিয়ার কারেকশনও করা যাবে। যেমন বেশিরভাগ বয়স্ক মানুষ, আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে চালসে, 40 হলেই চালসে, অর্থাৎ তার কাছে দেখতে অসুবিধা হয়। এই কাছে দেখতে অসুবিধা হওয়ার চিকিৎসাটা লেজার দিয়ে এতদিন অ্যাভেলেবেল ছিল না। এই প্রেস বিয়ন্ডও আমাদের এখানে অ্যাভেলেবল আছে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি ইম্পর্টেন্টলি বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা ল্যাসিক বলি বা স্মাইল বলি, এইটা করার আগে আমরা যে পরীক্ষা নিরীক্ষা করি, বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি, ওই সবগুলি পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে অ্যাভেলেবল আছে। কখনো কখনো ওই চোখের কর্নিয়ার সমস্যার জন্য অনেক সময় ল্যাসিক করা যায় না। কর্নিয়া যদি বেশি থিন হয়, একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে যদি কম থিন হয়, তাহলে কিন্তু আমরা ল্যাসিক বা স্মাইল তার জন্য করতে পারি না। স্যার, আমাদের সাথে আপনাকে একটু আমাকে থামিয়ে দিতে হচ্ছে। আমাদের একজন দর্শক আছেন আমাদের সাথে, আমি একটু দর্শকের ফোনটা নেই। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জাফর বলছিলাম টঙ্গী থেকে। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, আমার মেয়ের বয়স, ছোট মেয়ের বয়স হলো 11 বছর, কিন্তু তার চোখের এই নিচে হলুদ। আমি পাশের আমার মেডিকেল অফিসারকে দেখিয়েছি, প্রফেসর ডাক্তার রাজি মাহমুদ তালুকদার, উনি অনেকগুলো টেস্ট দিয়েছে, আমি টেস্ট করিয়েছি, কিন্তু উনি কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না। কিন্তু হ্যাঁ, উনি সন্দেহ করছিল যে
হেপাটাইটিসের কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু হলুদ, হালকা হলুদ। কিন্তু আমরা যতগুলো টেস্ট দিয়েছি, টেস্টে কোনো কিছু ধরা পড়ে নাই। তা আসলে আমি জিনিসটা বুঝতে পারি না, যে উনিও বলছে যে রেয়ার কেস, যে আসলে ঘটনাটা কিরকম, কোনো কিছু ধরাও পড়তে পারে। এই জন্য উনি একটা ভালো ডাক্তারের কাছে সাজেস্ট করছে যে একটু ভালো ডাক্তার দেখান। আমি আজকে সলিউশনটা বুঝতে পারছি, আপনার চোখে কোনো সমস্যা তার নাই দেখাচ্ছি, হালকা জ্বর আসার পরে আমি ওই দেখলাম যে তার চোখে হালকা একটু মানে হলুদের ভাব দেখা যায়। তো আসলে এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি স্যারের কাছ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের স্যারের কাছে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আপনি যথার্থভাবেই একজন ডক্টরের শরণাপন্ন হয়েছেন এবং উনিও যথার্থভাবে আপনাকে এই চোখে যে একটু হলদেটে ভাব, এটার জন্য রিলেভেন্ট যেই পরীক্ষা নিরীক্ষা করার দরকার খুব সম্ভবত উনি করেছেন, যেহেতু আপনি বললেন যে বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো যদি ওই রিলেটেড কোনো সমস্যা না থাকে তাহলে আপনার এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমাদের কারো কারো চোখের কালারে কিছুটা একটু হলদেটে টিন্স থাকে, একটু হালকা হলদেটে ভাব থাকে, এটা ভয় পাওয়ার কিছু নেই যদি ওই রিলেটেড পরীক্ষা নিরীক্ষাগুলো স্বাভাবিক থাকে। এবং চোখের যে আমরা যা যা পরীক্ষা করি সাধারণত চোখের দৃষ্টি, চোখের প্রেশার এবং চোখের রিলেটেড কিছু কিছু টেস্ট আছে, সেটা যদি উনি করে থাকেন, তাতে যদি কোনো সমস্যা না পাওয়া যায় আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তারপরও আপনার বাচ্চার বয়স যেহেতু 11 বছর, আপনি এটাকে ফলো আপ করতে হবে এবং আপনি একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের শরণাপন্ন থাকবেন। আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ স্যার, আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, সময় হচ্ছে একটি ছোট বিরতি নেবার। আমরা বিরতি নিচ্ছি, কিন্তু ফিরে আসবো খুব শিগগিরই। অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আমাদের আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে এলাম। অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। কথা বলছিলাম চোখের লেজার সার্জারি নিয়ে এবং আমাদের সাথে আছেন প্রফেসর মেজর জেনারেল রিটায়ার্ড ডক্টর কামরুল হাসান খান। আর প্রফেসর কামরুল হাসান খান স্যার, আমরা যে কথাটা বলছিলাম সেটা হলো রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কোন বয়সের পর রিফ্র্যাক্টিভ সার্জারি করা যায়? আপনি যথার্থ প্রশ্ন করেছেন। আমি একটু আগের কথার কন্টিনিউশন হিসাবে বলি, যে সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সেই পরীক্ষা নিরীক্ষাগুলি কোনো কারণে কখনো কখনো দেখা যায় কারো কারো ক্ষেত্রে লেজার করার জন্য সে উপযুক্ত নয়, ল্যাসিক করার জন্য উপযুক্ত নয়। এইখানে একটা তথ্য আমরা দিতে চাই যে তাদেরও এখন আর হতাশ হওয়ার কিছু নেই। কারণ যদি কোনো কারণে দেখা গেল আপনার চোখের পাওয়ার -7 বা -8, আমরা টেস্ট করে দেখলাম আপনার জন্য লেজার করা প্রযোজ্য না, কিন্তু সেখানে এখন নতুন প্রযুক্তি এসেছে যেটাকে আমরা বলি ফ্যাকিক IOL, মানে চোখে তার যে ন্যাচারাল লেন্স সেটা থাকা সত্ত্বেও ওটার ভিতরে আবার আর একটা লেন্স ইমপ্লান্ট করে দেওয়া। এটা কিন্তু কন্ট্যাক্ট লেন্স না, আমরা যেমন চোখের পাওয়ারের জন্য কন্ট্যাক্ট লেন্স পরি, এটা সেটা না, এটা চোখের ভিতরে একটা ইমপ্লান্ট করে দেওয়া যায় এবং সেটার কোনো মাত্রা নাই। সেটা আপনি যত পাওয়ার হোক, যেমন আমি হাইয়েস্ট 22 ডায়োপ্টার -22 ডায়োপ্টার একজন পেশেন্টের চোখে ইমপ্লান্ট করেছি, এখন উনি চশমা ছাড়া চলে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসি যে ল্যাসিক বা রিফ্র্যাক্টিভ সার্জারি করার জন্য আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা এজ আছে, সেটা হচ্ছে 18 ইয়ার্স। 18 ইয়ার্সের আগে সাধারণত করি না, বাট 18 ইয়ার্স হলেই যে করতে হবে তা না, এর সাথে আরও কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন লাস্ট 6 মান্থস টু 1 ইয়ার তার চোখের পাওয়ারটা স্টেবল আছে। এখন মনে করেন একজন লোকে আমার কাছে, একটা পেশেন্ট আমার কাছে আসলো, তার বয়স 18 বছর 6 মাস, আমি তার দেখলাম তার চোখে -4 পাওয়ার। আমি তখন টেস্ট করে দেখলাম যে এখন সে যে এক্সিস্টিং চশমাটা আছে, যে চশমাটা উনি পরে আছেন, ওইটার পাওয়ার 4, কিন্তু এখন ওনার লাগে 4.5। তার মানে কি? তার মানে স্টিল ইট ইজ চেঞ্জিং। সেক্ষেত্রে আমরা তাকে আরেকটু ওয়েট করব। কিন্তু যদি দেখা যায় যে গত 1 বছর স্টেবল আছে। একটু থামিয়ে দিচ্ছি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা সেই দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। আসসালামু আলাইকুম, আমি জোসরা বলছি রাজশাহী থেকে। আমার বর্তমান বয়স 41। আমার বয়স যখন 5 বছর 92-তে, তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার বাম পর্দা, মানে 7টা পর্দা থাকে, তার মধ্যে 5টা কেটে যায়, মানে মণি, যেটা কালো মণির ওপর।
পাঁচটা কেটে গেছিল, রাজশাহী মেডিকেলে সার্জারি করা হয়েছিল। তারপর ওটা জয়েন্ট হয়েছে, কিন্তু লম্বা লম্বি, মানে চোখের ওপর থেকে নিচ কালো মনিটার একটা মিডিলে একটা সাদা, একেবারে সাদা স্পট হয়ে গেছে। তো তখন তো অনেক ছোট ছিল, দেখতে পেতাম কি পেতাম না অতটা অনুভব করতে পারিনি। কিন্তু গ্লাসের আলো, যেমন মোটরসাইকেল বা বিভিন্ন গ্লাসের বাইরে বের হলে রোদের যে একটা মানে আলোক রশ্মি আসে, ওই রশ্মিটা হালকা অনুভব করতে পারি যে রশ্মিটা মানে আমাকে করছে। মানে এইটুকু অনুভবটা আগে বেশি করতে পারতাম, এখনো মাঝে মধ্যে ওই বাইরে বের হলে গ্লাসের ওরকম মনে হয়। তাছাড়া এমনি কোনো কিছু দেখারই আসে না। তো এটা এখন অনেক 35-40 বছর আমি মোটামুটি যেটা আছে মোটামুটি অনেক ভালো আছি, সেটার উপর ডিবেট করে। কিন্তু হচ্ছে যে এটা একটু সার্জারি করতে ওই স্পটটা মানে ওঠানো যায় কিনা, অনেকবার ট্রাই করছি, ওনারা বলে যেটা ইস্যু হতে পারে। ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন। আপনার খুবই অল্প বয়সে এই আঘাতটা লেগেছিল এবং খুব সম্ভব ওটা রিপেয়ার করেছেন কেউ একজন। তো রিপেয়ার করার পরে যে কোনো শরীরের যে কোনো অংশে যদি আপনি ইভেন যদি কোথাও হাত কেটে যায় বা পা কেটে যায়, ওটা যদি রিপেয়ার করা হয়, যত নিখুঁতভাবে রিপেয়ার করা হোক না কেন, ওখানে একটা স্কার পড়ি, আমরা আমাদের ভাষায় স্কার বলে, আর বা দাগ পড়া যায় বলা যায়। তো ঠিক কর্নিয়া, আপনার চোখের কর্নিয়া, যতদূর আপনার কথায় যেটা বোঝা গেল যে আপনার চোখের কর্নিয়া হয়তো কেটে গিয়েছিল এবং সেখানে রিপেয়ার করা হয়েছে এবং সেখানে একটা স্কার হয়ে আছে। তো কর্নিয়া হচ্ছে আমাদের চোখের দেখার প্রথম যে মিডিয়া, সেটা হচ্ছে কর্নিয়া, যেটা আমরা সামনে একদম বেসিক্যালি ওটা কিন্তু স্বচ্ছ, কিন্তু আমরা সাধারণভাবে এটা কালো মণি বলে থাকি, কারণ এটার পিছনের যে আইরিশের কালার অনুযায়ী এটাকে আমরা কালো মণি বলে থাকি। তো ওইটা আপনার রিপেয়ার করার পরে একটা স্পট পড়েছে। এটার দুইটা এফেক্ট। একটা এফেক্ট হচ্ছে এটা দেখতে অসুবিধা লাগছে, মানে আপনি ওটাতে কম দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে দৃশ্যমান একটা দাগ দেখা যাচ্ছে। তো কতটুকু আপনি দেখতে পাচ্ছেন সেটা একটা ইস্যু, আর এটা দেখতে খারাপ দেখাচ্ছে বা চোখে পড়ছে এটা আর একটা ইস্যু। তো যেহেতু অনেক আগে এটা আঘাতটা লেগেছে, আপনার চোখের দৃষ্টির ব্যাপারে আমি অত নিখুঁতভাবে বলতে পারবো না যে আপনি এখন কেমন দেখছেন এবং তা কতটুকু ইমপ্রুভ করা সম্ভব। তবে আপনি যেটা মেইনলি বলতে চাচ্ছেন যে একটা দাগ দেখা যাচ্ছে, সেই দাগটা উঠাবার জন্য অবশ্যই একটা সার্জারি আছে, সেটা হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন, চক্ষু দান, যে আপনারা সাধারণভাবে আমরা বলে থাকি একজন রোগী আর একজন রোগীকে চোখ দান করে। যদি একজনের কর্নিয়া নষ্টজনিত কারণে, কর্নিয়াজনিত কারণে কেউ যদি দৃষ্টিহীনতায় ভোগে, তাকে চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে আরেকজনের চোখ দিয়ে সেইটাকে রিপ্লেস করা যায়। আপনার চোখের কর্নিয়াতে যেহেতু একটা বড় স্পট আছে, সেখানে আপনার একটাই উপায় আছে, যদি আমি সঠিক বুঝে থাকি, যে আপনি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে ওখানে একটা রিপ্লেস করতে পারেন। এখন এই কর্নিয়া ট্রান্সপ্লান্টটা ইন্ডিকেশন যেটাকে আমরা বলি, যে কি কারণে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা যাবে, সেখানে মূলত হিসাবে চোখের দৃষ্টিটাকেই কনসিডার করা হয়। আর উনি যেটা বলেছেন এটা হলো আমাদের ভাষায়, আমাদের মেডিকেল সায়েন্স যেটাকে কসমেটিক পারপাস বলি, যে দৃশ্যমান এই জিনিসটা, সেটাও কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা হয়, কিন্তু এটা প্রায়োরিটি নির্ধারণ করবেন যিনি করবেন, তিনি প্রায়োরিটি নির্ধারণ করবেন এবং পেশেন্টের প্রয়োজনীয়তার উপর নির্ভর করবেন। স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক আছে, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আমি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর ঠাকুরগাঁ থেকে বলছিলাম। আমার চোখের সমস্যা যা হয়েছেই, এখন চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। এটা ড্রপ ব্যবহার করতেছি আপনার হলো 5 পদের, আর 2টা ট্যাবলেট খাচ্ছি। একটা আপনার রূপা দিছে আর একটা ভিটামিন জাতীয় ট্যাবলেট দিছে, কিন্তু এগুলা সেবন করার পর কোনো কমতির দিকে দেখতেছি না। আমি প্রায় 1 মাস হতে চলছে। এখন আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলেছেন সম্মানিত দর্শক, যে ওনার চোখে পানি পড়ছে প্রায় 1 মাস যাবত, উনি বেশ কয়েকটা ওষুধপত্র ব্যবহার করেছেন। যে চোখে পানি পড়াটা হচ্ছে দুটো মূল কারণ। একটা হচ্ছে যে কোনো ধরনের অসুস্থতার কারণে চোখে, সেটা চোখের কোনো প্রদাহ হোক, চোখে কোনো আঘাত লাগুক, যে কোনো কারণে চোখে পানি পড়ে। আর একটা হচ্ছে চোখের নেত্রনালী আছে, আমাদের চোখে কিন্তু সবসময় পানি পড়ে। আপনি এখন যে বসে আছেন, আপনার চোখে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পানি কিন্তু সিক্রেশন হচ্ছে, আমারও হচ্ছে। এই পানিটার কাজ হচ্ছে চোখটাকে ময়েস্ট রাখা, ভেজিয়ে রাখা। এই পানিটা আবার একটা নেত্রনালী আছে, 2 চোখে 2টো, ওই নেত্রনালী দিয়ে ওটা আমাদের গলায় ড্রেন হয়ে যায়।
গলায় অথবা নাকে। আপনি খেয়াল করে দেখবেন চোখে যদি আপনি একটু ঔষধ দেন তাহলে একটু পরে দেখবেন গলায় একটু তিতা ভাব, একটু বিটার সেন্সেশন হয়, ওই নালা দিয়ে কিন্তু ওটা যায়। এখন কোনো কারণে যদি এই নালাটা অবস্টাকল তৈরি হয় কোথাও এই পুরো প্যাসেজের মধ্যে, তাইলে কিন্তু ন্যাচারাল সিক্রেশন হচ্ছে কিন্তু ড্রেনেজ হচ্ছে না, তখন ওই পানিটা বাইরে দিয়ে পড়ে, প্রথম প্রথম জমে, তারপরে আস্তে আস্তে ড্রিবল করে পড়ে, এবং আরও যখন অ্যাডভান্স হয়ে যায় তখন এই পানির সাথে ময়লাও আসে। এখন ওনার জন্য যেটা করণীয়, যদি ওনার কোনো আপনার যদি কোনো দৃশ্যমান কোনো প্রদাহ বা অন্য কোনো অসুখ না থাকে, তাহলে এই নেত্রনালীটা টেস্ট করে দেখতে হবে, এবং খুবই সাধারণ একটা টেস্ট, এটা যে কোনো চক্ষু বিশেষজ্ঞই করতে পারেন, আমরা স্যাক প্যাটেন্সি টেস্ট বলি আর কি এটা। জি, ওইটা করলে পরে নিশ্চিত হওয়া যাবে যে ওনার এই প্যাসেজ বা ড্রেনেজে কোথাও অবস্টাকল আছে কিনা। যদি অল্প স্বল্প অবস্টাকল হয়, একটু ছোট্ট স্কুইজ হয়ে থাকে, তাহলে সাধারণত এই স্যাক প্যাটেন্সি করার সময় যে পানির প্রেশারটা দেওয়া হয় তাতেই এটা ছুটে যায়। আর যদি ওটা ডেফিনিটিভ ব্লকেজ থাকে, তাইলে এটার একটা অপারেশন আছে যেটাকে আমরা নেত্রনালীর অপারেশন বলে থাকি। আমি বলছি না যে আপনার অপারেশন লাগবে, বাট এইটা করলে পরে নিশ্চিত হওয়া যাবে যে এটা বন্ধ কিনা, তাহলে ওই অপারেশনের মাধ্যমে এটাকে ক্লিয়ার করা যাবে। অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় আমাদের প্রিয় দর্শক একটি খুব সুন্দর সমাধান এবং একটি গাইডলাইনও পেয়েছেন। স্যার যেটা কথা বলছিলেন বা দর্শকের প্রশ্নের সূত্র ধরেই আমি একটু বলতে চাই, ছানিটা আসলে কেন হয়, এটা কি? আমি আবারও বলছি, এটা হচ্ছে সবচেয়ে কমন আমাদের যে মানে মোরাললেস বলা হয় যে খুব কম মানুষই আছেন যিনি তার একটা নির্দিষ্ট বয়সে গিয়ে ছানি হয় না। যেটা আমি বলছিলাম, চোখের ভিতরে আল্লাহ তাআলার দেয়া একটা ন্যাচারাল লেন্স আছে, এই লেন্সটা একেবারে কাচের মতো স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার বলি আমরা, যেটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে জন্মের পর। এই ছানির বিষয়টা নিয়ে বিস্তারিত শুনবো। আমরা একটু ফোন একটা নিচ্ছি, আরেকজন দর্শক আমাদেরকে ফোন করেছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। আচ্ছা, আমার নাম হয়েছে তন্নি। আমার একটা কোশ্চেন ছিল। জি, আমি এর মাঝে ডক্টর দেখিয়েছিলাম, তো আমার চোখ কাঁপতে ছিল এর জন্য, ওকে, ডান চোখটা কাঁপতে। তো ওনারা আমাকে ড্রপ দিয়েছে, চশমা ইউজ করতে বলছে। আমি এখনো চশমা ইউজ করিনি, ড্রপ দিচ্ছি। তো আমার চোখ এখনো কাঁপতেছে, এখন আমার করণীয় কি? চোখ কাঁপছে? জি জি, ধন্যবাদ। ডান চোখটা ধন্যবাদ। চোখ কাঁপা এটা দুই ধরনের। একটা হচ্ছে যে কারো যদি বাই বর্ন মানে ছোটবেলার থেকেই দেখা যায় যে চোখ কাঁপে, যেটাকে আমরা নিস্টেগমাস বলি। আমার ধারণা ওনার সেটা না, কারণ উনি বললেন যে উনি রিসেন্টলি চোখ কাঁপছে এবং উনি ডক্টরের শরণাপন্ন হয়েছেন। এটা অনেক সময় আমাদের চোখ বলেন বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলেন, এটার সমস্ত মুভমেন্টটা কিন্তু নার্ভ থেকে কন্ট্রোল করা হয়। নার্ভ, কোনো না কোনো নার্ভ এটার সাথে কাজ করে। অনেক সময় কোনো আনইউজুয়াল স্টিমুলেশনের কারণে এই এরকম কাঁপে, যদি সেটা জন্মগত না হয়ে থাকে। এবং আমরা সাধারণত তাদেরকে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি, যেমন চোখে ড্রপ দেওয়া হয়েছে, ড্রপ দিয়ে এটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। অনেক সময় ভিটামিনও দেই আমরা, কিন্তু এটা ওয়ান ফাইন মর্নিং মানে হঠাৎ করে একদিন দেখবেন আপনার এটা চলে গেছে, নাই, যদি কোনো ডেফিনিটিভ প্যাথোলজির কারণে এটা না হয়ে থাকে। আর যদি কোনো ডেফিনিটিভ প্যাথোলজি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা সেই অনুযায়ী ব্যবস্থাপনা নিতে হবে। আমার ধারণা আপনার এটা খুবই সাময়িক এবং হয়তো দেখা যাবেন হঠাৎ করে এটা চলে গেছে। আপনি একটু ধৈর্য ধরুন, কিছুদিন অপেক্ষা করুন, তারপরেও যদি না কমে তাহলে অবশ্যই আপনি একজন চোখের ডাক্তারের শরণাপন্ন হবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের হাতে আর খুব অল্প সময় আছে, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এটা খুব অল্প সময়ের ভিতরে শেষ করতে হবে স্যার। সেটা হচ্ছে যে ছানির অপারেশনের কি কি? অপারেশনের মধ্যে আমাদের কনভেনশনাল যেটা বলছিলাম যে ওই ন্যাচারাল লেন্সটাই ঘোলা হয়ে যায়, সেটাই ছানি। একটা পর্যায়ে গিয়ে আমরা ওটার দেখতে অসুবিধা হয়, ডে টু ডে লাইফে হ্যাম্পার করে, তখন আমরা ছানি অপারেশন করি। আগে আমাদের ছানি অপারেশনের যে সিস্টেম ছিল সেটা হচ্ছে ন্যাচারাল লেন্সটা আমরা বের করে বেশ একটা বড় একটা মানে কাট করে এটা বের করে নিয়ে যেতাম, যেটাকে আমরা কনভেনশনালি SICS বলি। বা স্যার আমাদের সময় আসলে শেষ, আর নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে এটা নিয়ে আবার কথা বলতে পারবো। এখন আমরা ফ্যাকো সার্জারি করি, যেটা বিশ্বমানের সার্জারি এবং বাংলাদেশে এটা अवेलेबल। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আজকে এখানেই শেষ করছি, আগামী পর্বের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।